নমস্কার। আমি রণদীপ্ত শীল। আজকের এই আলোচনা শুরু করার আগে গৌড়ীয় যুব শক্তির আমাদের যে আদর্শ, মূল আদর্শ, সেটা নিয়ে দু কথা বলা প্রয়োজন। আমাদের গৌড়ীয় যুব শক্তির একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাঙালি জাতির সব দিক থেকে পুনর্গঠন, পুনরুত্থান ঘটানো এবং তাদের যে কালচারাল, যে এথিক্স বা কালচারাল হিস্ট্রি, তার পুনরুদ্ধার করা এবং পুনরায় বাঙালিকে সব দিক থেকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের গৌড়ীয় যুব শক্তি গ্রুপ সবসময় পরিশ্রম করে চলেছে। রয়েছেন অর্ণব সাহা, স্বাগত জানাই আপনাকে। আচ্ছা, প্রথমেই আপনাকে আমি প্রশ্ন করব, এখন একটা খুবই অশান্ত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে আহ পেহেলগাঁওতে যেখানে হিন্দুদের ওপরে নৃশংসভাবে আক্রমণ নেমে এলো পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা, এবং তারপরেই ভারত নানা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পাকিস্তানকে চাপে ফেলার চেষ্টা করলো, এবং এই সব কিছুর মধ্যে দিয়ে পাকিস্তান তার সীমা উল্লঙ্ঘন করলো 7ই মে ইন্ডিয়ান রেডারগুলোকে আক্রমণ করে। সৌভাগ্যক্রমে আহ, আমরা খুব একটা ক্ষতিগ্রস্ত হইনি, কিন্তু অনেকটাই আমাদের সেনাবাহিনী, তাদেরকে কুডোস, তাদের স্যালিউট, তাদের প্রবল পরাক্রমের জন্য। পাকিস্তানের প্রচুর গুরুত্বপূর্ণ শহর বিধ্বস্ত হয়েছে, কিন্তু সেই সাথে ভারত এবং পাকিস্তান দু দেশের পক্ষ থেকেই নানা রকমের প্রোপাগান্ডা এবং মিস ইনফরমেশনেরও একটা, যাকে বলা যেতে পারে, বন্যা বয়ে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে। আজকে এই সব কিছু নিয়েই আমি অর্ণবদাকে প্রশ্ন করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যুদ্ধের মাঝেই যখন একটা অল আউট ওয়ারের কথা হচ্ছিল পাকিস্তানের সঙ্গে, আমরা সকলেই, বিশেষ তো যারা ন্যাশনালিস্ট, আল্ট্রা ন্যাশনালিস্ট, আমরা প্রত্যেকেই এই একটা বিষয়ের ওপর খুব, মানে আমাদের, মানে আমাদের দৃষ্টি পুরো স্থির ছিল যে বোধহয় যুদ্ধ হবে এবং হোক, পাকিস্তানকে একটা উচিত জবাব দেওয়া হোক। কিন্তু তারই মাঝে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট, উনি মধ্যস্থতা করলেন এবং ভারত পাকিস্তানের সাথে সিজ ফায়ারে রাজি হলো। এই বিষয়টাকে অর্ণবদা তুমি কিভাবে দেখছো, একটু প্লিজ বলো। আচ্ছা, সবার প্রথমে আপনাকে এবং আমাদের যারা দর্শক বন্ধু যারা দেখবেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা। এই রেকর্ডিংটা সন্ধ্যায় হচ্ছে। অ্যান্ড রণদীপ্ত, তুমি স্টার্টিং এ একটা কথা বলেছিলে যে পাকিস্তানের দ্বারা হেল্প জঙ্গিরা বা অতি মুসলিম যারা পাকিস্তানের মদত এক্সট্রিমিস্ট। পুষ্ট। ইয়েস। তো ওখানে আমি তোমাকে একটু ইন্টারজেক্ট করতে চাই। অ্যাকচুয়ালি টেকনিক্যালি দেখতে গেলে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট যেটা ওরা নিজেকে বলে, আম, এরা হচ্ছে লস্করে তয়বা যেটা পাকিস্তানের আছে, সেই লস্করের একটা মানে চাইল্ড আউটফিট বলতে পারো। মানে একটা নতুন ধরনের প্যাকেজের আউটফিট যে এই যে মানে আগেরটা কি ছিল কাশ্মীরে, আগে তোমার যারা জঙ্গিরা উগ্রবাদীরা ছিল, যেমন জৈশে মোহাম্মদ, লস্করে তয়বা, হরকতুল মুজাহিদিন, এরা যারা ছিল এরা প্রচন্ড ইসলামিক একটা ফেস ছিল। তো ভারত এই ইসলামিক ফেসটাকে ইন্টারন্যাশনালি তুলে ধরে, আর কাশ্মীর রেজিস্ট্যান্সকে বলে যে এটা একটা অ্যাকচুয়ালি ইসলামিক টেরোরিজম। তো সেইটাকে কাউন্টার করার জন্য দ্য টিআরএফ বলে একটা মানে মডার্ন একটা ওয়েস্টার্ন লিবারেলদের খুব পছন্দ হবে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। আমরা রেজিস্ট করছি ভারতের অন্যায় অপারেশনকে, এরকম একটা মানে গুড প্যাকেজিং করে অ্যাডভার্টাইজ করে একটা গ্রুপ তৈরি করা হয়। So that is the resistance front, and resistance front is directly commanded by the Lashkar-e-Toiba, and Lashkar-e-Toiba যে আছে, that is ISI's arm। এটি আইএসআই যেটা পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, সো দ্যাট ইজ দ্য ডাইরেক্ট কন্ট্রোলার। ও হচ্ছে ডাইরেক্টলি কন্ট্রোল করে লস্করে তয়বাকে। তো কানেকশনটা বোঝো, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট controlled by the Lashkar-e-Toiba, who is controlled by the ISI, which means that the resistance front is Pakistan's armies or Pakistani states একটা আর্ম। এটা প্রথমে। সেকেন্ডলি, ওয়াইল আমি এই জিনিসটা
জিনিসটা উত্তর দিচ্ছিলাম। সেকেন্ডলি জিনিসটা আমি বলতে চাইছি যে অল আউট ওয়ার ইটস আ ভেরি বিগ থিং। আমরা আমি বারবার বলে থাকি আর লিখেও থাকি যে যখন স্ট্র্যাটেজিক স্টাডিজে আমরা পড়ি তখন জেনারেলি অন অ্যান অ্যাভারেজ আমরা ধরি যে এক জিরো থেকে শুরু করে 43টা স্টেপ হয় একটা প্রপার নিউক্লিয়ার এসকেলেশনে যেতে। তার মধ্যে আমরা 15-16তে ইন্ডিয়া পাকিস্তান সবসময় মেনটেন করে। এই জন্য ভারত যে অ্যাকশনটা নিয়েছিল, অ্যাকশনটা নেওয়ার ইমিডিয়েটলি পরে যে স্টেটমেন্টটা রিলিজ হয় ওখানে কিন্তু ইউজ করেছে ওয়ার্ডটা নন এসকেলেটরি অ্যাকশনস। নন এসকেলেটরি মানে আমরা 2019 সালে বোম করেছিলাম, বোম মেরেছিলাম বালাকোটে, এবারও আমরা বোমই মারলাম, খালি একটু এরিয়াটা বাড়িয়ে দিলাম। আগে একটা জায়গায় ছিল, এবার 9টা জায়গাতে করলাম, এই আর কি। কিন্তু অন্য কিছু এক্সট্রা করলাম না আমরা, এই আর কি। সো দিস ইজ দ্য থিং। এবার মাঝখানে বললে যখন আমরা একটা মানে প্রপার এসকেলেশনের দিকে চলে যাচ্ছিলাম ধীরে ধীরে, হঠাৎ করে একটা মিডিয়েশন হয় অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে দেয় যে আমরা মিডিয়েশন করেছি। মানে বেসিক্যালি ক্রেডিট নিয়ে নেয় যে আমরা একটা মানে পৃথিবীতে বড় যুদ্ধর দিকে যাচ্ছিল কিছু একটা, আমরা সেখানে আটকে দিলাম। সেটা ডোনাল্ড ট্রাম্পের স্টাইল আর কি, যে সবসময় দেখাতে চায় যে ও মধ্যস্থতা করে সবকিছু ঠিক করে দিচ্ছে। তো সেটা করা ছিল। যদিও বা রণদীপ, তো তুমি মনে করে দেখো জেডি ভান্স কিন্তু কালকে বা পরশুই বলেছিল যে ইন্ডিয়া পাকিস্তানের কি প্রবলেম সেটা তো আমাদের কিছু বলার নেই। তো ভাইস প্রেসিডেন্ট বললো এক কথা কিন্তু হলো আর একটা জিনিস। সো সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডাইনামিক্স। হুম। এবার হ্যাঁ, ওয়াই তুমি আমি যেটা বলছো তোমাকে যে একটা 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 ন্যাশনালিস্ট। এখানে আমি তোমাকে বলতে চাই কথা। তুমি এক্ষুনি বললে যে ইট ওয়াজ মানে আ কাইন্ড অফ আ সার্জিক্যাল স্ট্রাইক যেটা হলো এতদিন, কিন্তু ওয়াই সার্জিক্যাল স্ট্রাইক? তুমি এটাকে কেন এই কথাটা কেন বলছো? কারণ সার্জিক্যাল স্ট্রাইক যদি আমরা দেখি, যেটা তোমার আগের বার এই উড়ি, বালাকোট এসবে হয়েছিল, সেখানে কি হয়েছিল? শুধুমাত্র টেরোরিস্ট ক্যাম্প, যেগুলো জঙ্গি ঘাঁটি, সেগুলোকে বম্বার্ডমেন্টের মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু এবারে তো শুধু জঙ্গি ঘাঁটিগুলো অব্দি আমরা সীমাবদ্ধ থাকিনি, আমরা তো পাকিস্তানের যে এয়ারবেস সেগুলোতে অ্যাটাক করেছি আজকে সকাল অব্দি পর্যন্ত। ড্রোন, ড্রোনের সো যে সেন্টার গুলো, তোমাকে ড্রোন সেন্টার। ইন্টারজেক্ট এখানে আমি করতে চাইছি। আমি কিন্তু বলেছি যে ইট ইজ ফার্স্টলি, আমি বলিনি এটা সার্জিক্যাল স্ট্রাইক। আমি তুমি হয়তো একটু বলিয়েছো, উড়ির সময় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল আর পুলওয়ামার পরে তোমার এয়ার স্ট্রাইক হয়েছিল। সো উই বম্বড ওয়ান লোকেশন আফটার পুলওয়ামা দিস টাইম। আমরা যে ফার্স্ট অ্যাকশনটা নিয়েছিলাম সেখানে আমরা 9টা লোকেশন মানে 9টা লোকেশন বম্ব করেছি। এটাকে বলে হরাইজন্টাল এসকেলেশন। হরাইজন্টাল এসকেলেশন মানে কি, তুই আর আমি যেইভাবে মারামারি করছিলাম আমরা ওইভাবেই করলাম, খালি এবার আমাদের আমি আমি আর তুই অনেক কটা জায়গাতে গিয়ে মারামারি করলাম। কিন্তু এর এর আগে আমরা হাত দিয়ে মারামারি করছিলাম, এখনো হাত দিয়ে মারামারি করছি, আমরা তলোয়ার বন্দুক নিয়ে স্টার্ট করিনি কিছু। ভারত চেয়েছিল কি, যে এটা বলে মানে পাকিস্তানও একটা হালকা ফুলকা কিছু করবে আর এটা কন্ট্রোল হয়ে যাবে। হুম। ভারত এবার যেহেতু ভিডিওস করে তোমার ডাইরেক্টলি প্রেস কনফারেন্সে পরের দিন শো করেছে, যেটা আগের বার বালাকোটের সময় করেনি, যে কারণে পাকিস্তান হচ্ছে একটা গোটা পৃথিবীকে বলে বেরিয়েছে যে দেখো বোন তো টার্গেটে পড়েইনি। তো এবার ওই জিনিসটা স্পেস আর ভারত দেয়নি। আর যতগুলো অ্যাটাক হয়েছিল সবগুলো অ্যাটাক প্রায় হচ্ছে এমন জায়গায় হয়েছিল যেখানে প্রচুর লোকজন থাকে মানে রেসিডেন্সিয়াল। তো দেয়ার ওয়াজ নো ওয়ে যে পাকিস্তান ওটাকে বলবে যে ডিনাই করবে। আর বাই দা ওয়ে রণদীপ্ত, আমি তোমাকে বলে দিই একটা জিনিস, পাকিস্তানের স্টেট পলিসিতে ডিনাইবিলিটি একটা ফ্যাক্টর। মানে আমরা যতবারই ওয়ার গেমস করি সব থিঙ্ক ট্যাঙ্কসে অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, সেখানে পাকিস্তানিরা কিন্তু যুদ্ধ থামানোর জন্য ডিনাই করে যে ওদের কিছু হয়েছে। ওরা যে ডিনাইটা করে ওটা এই জন্য করে না যে মানে ওরা মিথ্যে কথা বলছে বা নিজেকে ভিক্টরি, না ওই জন্য না। কেননা ওরা জানে যে একটা অল আউট ওয়ার বা একটা কনভেনশনাল ওয়ার ভারতের সাথে জিততে পারবে না। তো ওরা ডিনাই করেছে, না আমাদের তো কিছু হয়নি। ওরা নিজের পপুলেশনকে বলে না আমাদের তো কিছু হয়নি, তাহলে আমরা কেন অ্যাটাক করব? ওরা যদি বলে দেয় যে হ্যাঁ আমাদের 10টা প্লেন ফেলে দিয়েছে, তাহলে তো ওদেরকে পপুলেশনের প্রেশার থাকবে না যে ওদেরকেও কিছু করতে হবে। ঠিক এই জিনিসটাই এবার হয়েছিল। তুমি এমনই ভাবে অ্যাটাক করেছো যে ওদের আউট ইন ওপেন হয়ে গেছে। তো মানে সবাই দেখে ফেলেছে যে বম্বিংটা হয়েছে। তো পাকিস্তানি আর্মি হ্যাড টু রিটালিয়েট, হ্যাড টু রিটালিয়েট। তো সেটাই
মানে ভারত চেয়েছিল যে ওটা হালকা ফুলকা হোক, কিন্তু পাকিস্তান তোমার নিজের পপুলেশনকে আর যেই টেররিস্ট গুলোকে পুষে রেখেছে ওরা, তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য পাকিস্তানি আর্মি, আসিম মুনির এরা সব প্রেসারে ছিল, ওদেরকে কিছু করতে হবে, ওদেরও এই প্রেসারটা ছিল। তো সে কারণে ওরা এইভাবে এটাকে এসকেলেট করে। আর আম, আমি একটা জিনিস বলতে চাই, যেভাবে এসকেলেশনটা হয়েছে এখনো এটার উপরে কোনো ইনফরমেশন অফিসিয়ালি নিয়ে আর আসবেও না, ইয়েস, বাট আই থিঙ্ক সো যে কোনো একটা বড় শক্তি ভারতকে যুদ্ধে ঠেলতে চেয়েছিল। দিস ওয়াজ আ বেট। এটা একটা টোপ, মাছকে দেয় না, সেই টোপ দেওয়া হয়েছিল, যাতে ভারত ইকোনমিক্যালি যখন ডেভেলপ করছে, তোমার ট্রেড ওয়ারের কারণে প্রচুর ফ্যাক্টরিজ চাইনার থেকে ইন্ডিয়াতে আসছে, তো সেই টোপটা দেওয়া হয়েছিল যাতে ভারত একটা এমন কনফ্লিক্টে ঢুকে পড়ে যে এই যে তোমার ইকোনমিক যে রিলোকেশন, যেটাকে বলে চাইনা প্লাস ওয়ান স্ট্র্যাটেজি, সেইটা কোনোভাবে না কোনোভাবে ধ্বংস হয়ে যাক। আর এটা চায়নার যে নিউজ আউটলেটস আছে তারা কিন্তু প্রোপাগান্ডা করা শুরু করেছিল যে ইন্ডিয়া ইজ নট সেফ ফর ইনভেস্টমেন্টস এনিমোর। তো এই টোপটা ভারত খায়নি বেসিক্যালি। আহ, এবার আমি তোমাকে জিজ্ঞেস করবো, এই যে সিজফায়ার হলো, এর আগে আমরা দেখলাম যে পাকিস্তান, মানে যা আমরা খবরে যা দেখলাম, যে পাকিস্তান তোমার গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে, ইউএস এর কাছে, এবং হাত জোর করে রিকোয়েস্ট করেছে যে তোমরা ইন্টারভিন করো। সেটাতে ইন্ডিয়া রাজি হলো। এই সেম জিনিসটা বারবার হয়ে এসেছে। তোমার কি মনে হয় পাকিস্তান উইল মেন্ড হার ওয়েজ, নাকি সেম থিং উইল হ্যাপেন अगेन, লাইক পেহেলগাম? লোক, এখানে তো একটা লাভ খুব হবে এই যে ইম্পর্টেন্ট জিনিস। এই যে স্টেপটা নেওয়া হলো, এই যে স্টেপটা নেওয়া হলো, কি হুম, লাভ হবে? প্রথম কথা, শুনতে খুব খারাপ লাগবে, বাট ইন্ডিয়ান আর্মি অ্যান্ড দ্য ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড অলসো দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন টোটাল ইজ নট রেডি ফর এনি কাইন্ড অফ ফুল স্কেল ওয়ার। উই আর নট রেডি ফর ইট। ঠিক আছে, উই আর রেডি ফর স্মল স্কার্মিশেস, বা চায়নার সাথে যেটা হয়েছিল ছোট মোটো স্কার্মিশ, কিছুদিন চলবে, এক মাস চলবে, তারপর থেমে যাবে। উই আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে পাকিস্তান লাগোয়া যে স্টেট দুটো স্টেট আছে, মহারাষ্ট্র এন্ড গুজরাট স্পেসিফিক্যালি, সেখানে প্রচুর স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস আছে আমাদের। অয়েল রিফাইনারি আছে, তারপর সোলার পাওয়ার গ্রিডস আছে বড় বড়। তো দে উইল বিকাম এক্সট্রিমলি ভালনারেবল। তো এই আমরা একটা ফরেন পলিসি ওয়ার্ল্ডে আমরা একটা জোক বলি যে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান যে আছে এরা হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে একটা মার্সিডিজ, পাকিস্তান হচ্ছে একটা সাইকেলওয়ালা। তো সাইকেলওয়ালা মার্সিডিজ ওয়ালাকে বলে যে তুই আমার সাথে মারপিট করলে আমি তোর মার্সিডিজের মধ্যে আমার সাইকেলটা ভিড়ে দেবো। তোর মার্সিডিজের একটা দরজায় ডেন্ট পড়লেও তোকে 2-3 লাখ টাকা খরচা করতে হবে, আর আমার তো সাইকেল, আমার কি, আমি তো আবার 1-1.5 হাজার টাকা লাগিয়ে ঠিক করে দেবো। তো এই জন্য ইন্ডিয়ান ইকোনমি যাতে বাজেভাবে এফেক্ট না হয়, সো উই ডিড নট ওয়ান্ট টু এসকেলেট ইট টু দ্যাট লেভেল। অ্যান্ড গান্ধীনগরের দিকেও একটা প্রজেক্টাইল গিয়েছিল, দিল্লির দিকেও একটা প্রজেক্টাইল এসেছিল। আমি জানি না এটা কতটা এখন ট্রু, কেন অফিসিয়ালি বলেনি আর বলবেও না, গেস, বিকজ ডিএসকেলেট করতে চাইছে। তো ইন দ্যাট কেস ইন্ডিয়া অলসো থট কি যে মানে এটা এখন মানে পাগলামির দিকে চলে যাবে, তো সেখানে আটকাতে হবে। দ্যাট ইজ ওয়ান থিং। এইবার তুমি যে বললে যে কোশ্চেনটা কি পাকিস্তান উইল রিপিট ইট আগেন আর নট, দ্য ক্লিয়ার অ্যান্সার ইজ ইয়েস, দে উইল রিপিট ইট। কিন্তু এইখানে একটা স্মল পয়েন্ট সবাই মিস করেছে, বা অনেকে মিস দেখেছে জিনিসটা, যারা বোঝার বুঝেছে। ইন্ডিয়া কিন্তু একটা স্টেটমেন্ট রিলিজ করেছে আর নিজের ডিফেন্স পলিসিতে চেঞ্জ এনেছে। রণদীপ, তো তুমি হয়তো দেখেছো খবরটা, ভারত কিন্তু বলেছে যে এখন থেকে আমরা এনি অ্যাক্ট অফ টেরোরিজমকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে ধরবো। হুম। সো ইফ ওই জিনিসটা হবে না আর, যে আমি আসলাম 2-4 জনকে মেরে দিলাম, ঠিক আছে, ওইটা আর হবে না। হুম। দিস ইজ নট, দিস ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার, সো নেক্সট টাইম ইউ ডু সামথিং, ইট ইজ ওয়ার, ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড ওয়ার অন আস। বুঝতে পেরেছো? তো দ্যাট ইজ দ্য বুঝতে থিং। পারছি। অ্যান্ড হুম। অ্যান্ড এই যে সিজ ফায়ারের এগ্রিমেন্ট, দেখো, পরশুদিন পরশুদিন হয়তো মানে আমাদের পরশুদিন আমেরিকাতে, কালকে ইন্ডিয়ান এনভয় গিয়ে সিএনএন এ মোস্ট প্রবাবলি একটা ইউজ করেছিল ওয়ার্ড অফ র্যাম্প। উই আর গিভিং এন অফ র্যাম্প। এবার অফ র্যাম্প ডিপ্লোম্যাটিক্যালি মানে কি, যে পাকিস্তানকে একটা জায়গা দেওয়া হচ্ছে যে ওরা ওই এই যে হেড অন কলিউশনটা হচ্ছে, সেই কলিউশনটার থেকে বেরিয়ে যেতে পারে। এটা গেম থিওরিতে হেড অন কলিউশন বলা হয়, ইন্টারন্যাশনাল রিলেশনসে এটাকে বলে গেম অফ ইউনো গেম অফ চিকেন্স বলা হয়। যে হেড অন কলিউশন, ইট ইজ গোইং টু বি লাইক দ্যাট। তুমিও আমার দিকে দৌড়াচ্ছ, আমিও তোমার দিকে দৌড়াচ্ছি, কে আগে রাস্তা ছাড়ে।
যে আগে রাস্তা ছাড়বে সে হচ্ছে লুজার। আর যদি তুমি না ছাড়ো তাহলে ইট ইজ অল আউট ওয়ার এন্ড বোথ লুজ। সো হুম। এই গেম অফ চিকেন্সে পাকিস্তান ওয়েন্ট টু দ্য ইউএস ফর আস্কিং ইন্টারভেনশন। এটা পাকিস্তানের নিজেদের পলিসির ভিক্টরি রণদীপ্ত। কেননা হুম। পাকিস্তানের পলিসি এটা যে ইন্ডিয়া যখন কোনো কিছু আমার উপরে করবে আমরা হঠাৎ করে ফুল স্কেল যত যা পারবো আমরা, ক্ষমতা আমাদের যতটা থাকবে আমরা স্টার্ট করে দেব। ঠিক আছে, এতটাই ভয়ঙ্কর অবস্থায় চলে নিয়ে আসবো যে গোটা পৃথিবী তখন ভয় পেয়ে যাবে আর যুদ্ধটাকে আটকানোর জন্য প্রেসার দেবে, আর তখন আমরা বেঁচে যাব। ওদের নিউক্লিয়ার অনির্বাণদা, পলিসিটাও তাই এক্স্যাক্টলি। এবার তোমার কাছে আমার পরের প্রশ্ন, সেটা হচ্ছে এই যুদ্ধের আবহে একটা দাবি ভীষণভাবে উঠছে ইন্ডিয়ান সাইড থেকে এবং পাকিস্তান সাইড থেকেও, ইন্ডিয়া প্লিজ টেক পিওকে। এটা পাকিস্তানের কিছু লোক বলছে, শোনা যাচ্ছে। কিন্তু ইন্ডিয়া থেকে প্রবলভাবে বলা হচ্ছে রিক্যাপচার, রিঅকুপাই পিওকে। একটু আমাদের বলো যে এই পাক অকিউপাইড কাশ্মীরের ইম্পর্টেন্সটা কোথায়। ওয়াখান করিডোর বেসিক্যালি কানেকশন টু আফগানিস্তান। ইফ ইউ ক্যান, মানে আমরা যদি আফগানিস্তানের ডাইরেক্ট কানেকশনটা পেতে পারি তাহলে আমরা সেন্ট্রাল এশিয়াতে ঢুকে গেলাম। সেন্ট্রাল এশিয়াতে ঢোকা মানে যে সেন্ট্রাল এশিয়ার যে অয়েল অ্যান্ড গ্যাস রিচ যে রিজনটা আছে সেটা ডাইরেক্টলি আমাদের সাথে কানেকশন হয়ে গেল। তো আমাদের একটা এনার্জি সিকিউরিটির ব্যাপার আছে, আমরা এখন ডিপেন্ডেন্ট অন দি অ্যারেবিয়ান সি ফর আওয়ার এনার্জি ইম্পোর্টস। তো সেই ডিপেন্ডেন্সটা অনেকটা কমে আসবে আর আমরা সেন্ট্রাল এশিয়াতে যেতে পারবো, উই ক্যান রিচ ইউরোপিয়ান রাশিয়ান মার্কেটস, সেন্ট্রাল এশিয়ান মার্কেটস। তো এটা একটা মানে ফায়দা আছে সেই ওয়াখান করিডোরটা। বাট এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরিং করতে হবে যে পাকিস্তান ফার্স্টলি ইট ইজ নট পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ইট ইজ পাকিস্তান অকুপাইড জম্মু এন্ড কাশ্মীর। তো এই যে কাশ্মীরটা আছে, এই পাকিস্তান অকুপাইড জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে প্রচুর চাইনিজ ইনভেস্টমেন্ট আছে। আহ, মানে সিপেক তো আছে, তাছাড়াও অনেক মানে ড্যামস वगैरह এইসব আছে ওদের, মানে চাইনিজ ইনভেস্টমেন্ট। সো গোয়িং অ্যান্ড ট্রাইং টু ক্যাপচার পিওকে মিনস উই আর অলসো টেলিং দ্য চাইনিজ টু, গিভিং দ্য চাইনিজ একটা কারণ দিচ্ছে ওদেরকেও কনফ্লিক্টে ডাইরেক্টলি ইনভলভ হওয়া। অ্যান্ড এই সময় যখন গরম পড়েছে আর সব পাসেস গুলো ওপেন হয়ে গেছে, সব বরফ গলেছে, এই সময় যদি আমরা কোনো ওয়ার্ডে ঢুকতাম বা এরকম একটা কিছু মানে ফ্যান্টাস্টিক অ্যাডভেঞ্চারে ঢুকতাম তাহলে উই উড ফেস আ হরিবল কনসিকুয়েন্স, যেটা আমাদের শ্রীলঙ্কাতে গিয়ে হয়েছিল। সো মিলিটারি প্ল্যানার্স এন্ড গভর্নমেন্ট যারা আছে তারা ইমোশনে চলে না, তারা রিয়ালিটি এন্ড অ্যাসেসমেন্ট করে চলে। অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীরের যে কারেন্ট পপুলেশন মাস্ট, মানে সেই যে পপুলেশনটা আছে সেটা আহ, অনেকটাই হচ্ছে মানে অকুপাই করেছে, বা বলতে পারো যে তোমার পপুলেশনের মধ্যে পাঞ্জাবি পাঠান এদেরকে ঢুকানো হয়েছে। তো কাশ্মীরেরা ঠিক নেই, রাইট? তো এইটা তখনই পসিবল হবে আমাদের যখন ওইখানের মানে পাকিস্তান অকুপাইড জম্মু এন্ড কাশ্মীরের লোকেরা নিজেরা পুরোপুরি আওয়াজ উঠাবে যে আমরা ভারতের সাথে বিলয় হতে চাই, ভারতের সাথে বিলয় হতে চাই এই কথা বলে যখন ওরা মুভমেন্টটা চালাবে, তখন ভারত ওখানে আহ, কোনো একটা অ্যাকশন করবে, করে পাকিস্তানের যে ফোর্স গুলো আছে ওগুলোকে ডিস্ট্রয় করে নিজ লাইন অফ কন্ট্রোলটাকে পিছনে করবে। আর বলবে যে এবার আমাদের এখানটায় একটা ইলেকশন করানো হোক, এটাকে বলে রেফারেন্ডাম, যেটা ইউএন সলিউশন আমাদের, সেই রেফারেন্ডামটা করানো হোক। আর সেখানে রেফারেন্ডাম করে যখন পলিটিক্যালি আর লিগালি ওরা ডিসাইড করবে সব লোকেরা যে আমরা ভারতের সাথে থাকতে চাই বিলয় করে, তখন ওইটা পার্ট অফ ইন্ডিয়া ফর এভার অ্যান্ড ফর গুড হবে। কিন্তু এগুলো তো হতে অনেক সময় লাগবে, আমাদের নিজেদের কাশ্মীরেই রেফারেন্ডাম করালে মুশকিল আছে। এটা রিয়েলিটি, হুম। এটা রিয়েলিটি। আজকে এই যে পেহেলগামে হলো বা পুলওয়ামা যখন হয়েছিল বা যে কোনো অ্যাটাক হয়, উই অল নো যে লোকাল হেল্প হয়, উই অল নো যে লোকাল ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সরা করে। সো ইট মিনস যে হুম। যতই তিতো লাগুক শুনতে, যতই আমরা ভাবি যে ভারতের জায়গা ওটা, বাট ওখানকার লোকরা তো মনে করে না। ওরা বেশিরভাগ লোক, আর নট বেশিরভাগ কিনা সেটা আমরা বলাটা ঠিক নয় এখানটায় ওপেনলি, বাট বুঝে নাও যে ওখানকার লোকেরা এমন না যে দে সত্যি তিতো, আইডেন্টিফাই সত্যি তিতো। দেমসেলস অ্যাজ ইন্ডিয়ান্স, দে ডোন্ট হুম। আইডেন্টিফাই দেমসেলস অ্যাজ ইন্ডিয়ান্স, দে ওই আইডেন্টিফাই দেমসেলস কাশ্মীরিয়ান অ্যাজ কাশ্মীরিয়াদের কাশ্মীরিস। ফিলিংটা সবসময়। হুম। ইয়েস, বিকজ মানে 370 জাস্ট কিছুদিন আগেই সরানো হলো, আরো টাইম লাগবে।
মানে ওদের মাথায় ঢোকাতে হবে না, ধীরে 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 পরের প্রজন্মকে ভারতে এসে ভারতের অন্য শহরে পড়াশোনা করানো, ভারতের বিজনেসম্যানরা যখন ওখানে ইনভেস্ট করবে সেইভাবে যেভাবে হায়দ্রাবাদকে করা হয়েছে সেভাবেই করতে হবে। হ্যাঁ। ইট উইল টেক টাইম, ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এই যুদ্ধের মাঝেই প্রচুর রকমের মিথ শোনা যাচ্ছে, সেগুলো সত্যি নাকি মিথ্যে হম এটা হম। নিয়ে অনেকটাই প্রশ্ন মানে মানুষের মনে থাকছে। যেমন ইতিমধ্যেই কয়েকটা বিস্ফোরক আমরা খবর পেয়েছি। নাম্বার ওয়ান, উই লস্ট আ রাফাল, এই একটা কথা। সেকেন্ডলি হচ্ছে করাচি পোর্ট পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে। নাম্বার থ্রি, আসিম মুনির অ্যারেস্ট হয়েছে। আর এখন নাম্বার ফোর, একটু আগেই আমি দেখলাম বেশ কিছু সোর্সে বলছে যে সিজ ফায়ার হলেও একটা আশার আলো রয়েছে আমাদের মধ্যে ভারতের জন্য। কেন? পাকিস্তান মানছে না। পাকিস্তান যদি মানতেও চায়, কিন্তু পাকিস্তানের তরফ থেকে কিন্তু দু একটা হামলা এখনো হয়েছে আফটার সিজ ফায়ার। জম্মুতে হয়েছে এটা। এটা এখন অব্দি কোনো অফিসিয়াল নিউজ চ্যানেল হম। কনফার্ম করেনি, কিন্তু বেশ কিছু সোর্সে আমি দেখছি এটা। তো এগুলোর ওপর তুমি একটু মানে প্লিজ মানে এনলাইটনাস মানে এগুলোর একটু আলোকপাত করো, এই বিষয়গুলোর আচ্ছা, ওপর প্রথমে তো কতটা সত্যি কতটা মিথ্যে। প্রথমে তো রণদীপ তো, ইয়েস, ওকে। তো অনেস্টলি বলতে এখনো এই যে জম্মুর যে খবরটা, এটা কোনো অফিসিয়াল তো কিছু কেউ অ্যানাউন্স করেনি, আর এই না জন্য না। এটা অফিসিয়ালি কিছু বলছে না যে সিজ ফায়ারটাকে মানে ভালো করে এক্সিকিউট করতে চায়, এই জন্য। আর তুমি জানো কিনা, বাট 2021-এর যে সিজ ফায়ার আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, তার আগে জম্মুতে প্রায় সেলিং হতো। আর তোমরাও তোমাদেরও বয়সে তোমরা হয়তো জানবে যে এটা প্রায়শই খবর আসতো যে সেলিং এ কয়জন মারা গেছে, আমরাও সেলিং করেছি ওদিকে। তো জম্মুতে অ্যালং এলওসি জম্মু এন্ড কাশ্মীরে এই সিজ ফায়ারের গল্পটা পুঞ্চ সেক্টরে, উড়ি সেক্টরে, মানে এগুলো হতে থাকে আর কি, মানে এটা একটা নর্মাল ব্যাপার। তো এই যে জম্মুতে যদি কিছু হয়েও থাকে, এটা কি হুম, হয়েছে, মানে ইজ ইট আ আর্টিলারি শেল দ্যাট দে হ্যাভ ইউজড? আর আর্টিলারি মানে কি, মোর্টার ইউজ করেছে নাকি 155 mm ইউজ করেছে? ঠিক আছে, তো এগুলো সব দেখতে হবে ব্যাপারটা, কারণ তাহলে এটা নর্মাল ব্যাপার। আর যদি এটা হয়ে থাকে, তার মানে হচ্ছে আমরা ওই 2021-এর যে সিজ ফায়ারের যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, সেটার হুম, আগের যে পরিস্থিতিটা, যে এও মারছে আমরাও মারছি, ওরাও মারছে আমরাও মারছি, এইটাতে একটা আমরা মানে ওই দ্যাট ইজ দ্য নিউ নর্মাল अगेन। তো এটা একটা ব্যাপার। আচ্ছা, সেকেন্ড ব্যাপারটা হচ্ছে রিগার্ডিং দ্য রাফেল, আমি তোমাকে এক দুটো পিকচার পাঠাবো, যদি এডিটর ওখানটা লাগিয়ে দিতে পারে ভালো হয়। সো হুম, দ্যাট ইজ মোস্ট প্রবলি, মানে যদি ওটা মর্ফড পিকচার না হয়, যদি হুম, ওটা মানে ফেক পিকচার না হয়, তাহলে ওটা লুকস লাইক দি রাডার অফ দি রাফাল। তার উপরে ওর যে রেডার ওয়ার্নিং রিসিভারটা RWR-টা ওটাও ইন্ট্যাক্ট, এন্ড সিরিয়াল নাম্বার ইজ BS001। তো যদি ওটা হয়ে কোনো থাকে, অফিসিয়াল কোনো অফিসিয়াল নিউজ হ্যাঁ, চ্যানেলকে মানে অ্যাপ্রুভ করেছে? না ওটা করেছে, করেনি, আর আমার মনে হয় না যে এখন করবে, হিট অফ দ্য মোমেন্টে করবে না। ওটা পরে বোঝা যাবে, কেননা স্কোয়াড্রনের মধ্যে থেকে কতগুলো রাফাল গেছে বা কতগুলো সুখয় গেছে, সেগুলোকে তো আবার রিফিল করতে হবে। তো যদি অর্ডার প্লেস করা হয়, তখন বুঝতে পারবে তুমি যে গিয়েছে। কিন্তু তাছাড়া আমার মনে হয় না এগুলো একসেপ্ট করবে। আর এখন তো করবেই না করলেও। যদি, যেটা আমি বলতে চাইছিলাম, যে ওপেন সোর্স ইন্টেলিজেন্সের যে কমিউনিটি আছে, তারা মোটামুটি দে আর কনভিন্সড যে ইয়েস উই হ্যাভ লস্ট অ্যাটলিস্ট ওয়ান রাফাল। আর আহ, আমি বলতে চাইছি যে আমি বিশ্বাস করি অ্যাজ অ্যান ইন্ডিয়ান, আমি মনে করি যে ওই পিকচারটা মর্ফড। এই জন্য মনে করি কারণ আমাকে আমার গভর্নমেন্ট আর আমার আর্ম ফোর্সেস কোনো ইনফরমেশন অফিসিয়ালি দেয়নি। তো আমাকে যখন দেয়নি, তখন আমি যতই যা দেখছি, আমার যতই মাথায় যা আসছে, আই ডোন্ট বিলিভ ইট। দিস ইজ ওয়ান থিং। সেকেন্ডলি, সেকেন্ডলি যদি ধরো তুমি, রণদীপ্ত, যে রাফাল গেছে, হয়তো রাফাল গেছে এক দুটো, সো হোয়াট, দোজ দোজ থিংস আর ব্রট টু বি ইউজড ইন ওয়ার। দে আর ব্রট টু বি ইউজড ইন ওয়ার, গেছে তো গেছে। ওয়ার হলে তো লস হবেই, কনফ্লিক্ট হলে তো লস হবেই। যেদিন এই রাফালটা গিয়েছে, সেদিন মোর দেন 100 এয়ারপ্লেনস ওয়ার ফ্লাইং ইন দি স্কাই। ওরাও মারছে আমরাও মারছি। হুম, তারপরেও ইন্ডিয়ান ইন্ডিয়ান সাইডের যে প্রেস কনফারেন্স আছে, ওখানে তুমি শুনেছো যে প্রথম প্রথম প্রেস কনফারেন্সটা, যে আমরা কোনো মিলিটারি অ্যাসেটকে টার্গেটই করিনি। তার মানে বুঝতে পারছো, ওদের রেডার, ওদের মিসাইল এয়ার ডিফেন্স আমরা টাচই করিনি। হুম, তোর টাচ না করা সত্ত্বেও আমরা গিয়ে আমাদের যে অবজেক্টিভ ছিল টু বম্ব 9 লোকেশন, উই ফুলফিলড ইট। তো আমাদের যে লস যদি হয়ে থাকে,
সেই লসটা হলে আমাদের তো কোনো অসুবিধা নেই। ইটস আ ভেরি ওয়েল এক্সিকিউটেড মিশন। আর পাইলটদেরকে এবার যেটা ইনস্ট্রাকশন ছিল সেটা হচ্ছে যে ডোন্ট গেট ক্যাপচার্ড, এমন কিছু করবে না যে ইউ গো অ্যান্ড গেট ক্যাপচার্ড। তো এই জন্যে যদি এরকম কোন একটা সিচুয়েশন হয়ে থাকে যে তোমার রাফালকে রেডার পেন্ট করা হয়েছে, হোমিং করা হচ্ছে, আর ওর রেডার ওয়ার্নিং রিসিভারটা পাইলটকে ব্লিপ দিয়েছে, একটা সাউন্ড আছে ট্যাঁ 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 করে বাজতে থাকে মিসাইল তোমাকে যখন হোম করছে, তো দ্য পাইলট মাস্ট হ্যাভ এজেক্টেড, কেন দ্যাট ওয়াজ দ্য ইনস্ট্রাকশন গিভেন টু দ্য পাইলট। অ্যান্ড রিমেম্বার দ্য স্টেটমেন্ট যেটা দিয়েছে অফিসিয়ালি, সেখানে লিখেছে অল পাইলটস রিচড সেফলি, বা অল পাইলটস আর সেফ। বলেছে পাইলটস আর সেফ, কিন্তু কত এয়ারক্রাফট পড়েছে না পড়েছে ওগুলো নিয়ে বলেনি। সো আই অ্যাজিউম দ্যাট পাইলটস আর সেফ, ওয়ান অর টু এয়ারক্রাফটস মাস্ট হ্যাভ গন। তাতে কোনো তো অসুবিধা নেই, কিনেছি কেন তাহলে? যুদ্ধ করলে যুদ্ধে মানুষও মরবে আমাদের, আর আমাদের অ্যাসেটসও যাবে। আমাদের যুদ্ধ করার ক্ষমতা থাকতে হবে। যে কোনো যুদ্ধে আমাদেরকে আমাদের আহুতি, ইকুইপমেন্ট, ইকোনমিক অ্যান্ড হিউম্যান লাইফের দেওয়ার দমটা দেখাতে হবে। না হলে আমরা ভয়ে ওই আটোসাটোয় বসে যাব যে এই আমাদের রেফাল ফেলে দিল, এই আমাদের $1 বিলিয়ন চলে গেল। তাহলে তো ওরকমই হবে, ওর মারবে আর আমরা বসে থাকবো, আর কিছুই করতে পারবো না কোনোদিনই। এবার একটু বলো যে এই আসিম মুনিরের ব্যাপারটা আর পাকিস্তান আর্মির ভেতরে যে মিলিটারি কু, এটা কতটা সত্যি? এটা কি সত্যি আদৌ যে দেয়ার হ্যাজ আচ্ছা, বিন আ বাই দ্য কু? ওয়ে, আর এবং ইমরান খানকে তার সাপোর্টাররা ছাড়িয়ে তাকে গভর্নমেন্টে বসানোর একটা প্ল্যানিং চলছে পাকিস্তানের ও তো ভিতরে। সারা জীবনই চলছে। ইমরান খান ইজ ভেরি পপুলার, দ্য গভর্নমেন্ট দ্যাট ইজ দেয়ার ইজ বেসিক্যালি জবরদস্তি বসিয়ে দেওয়া গভর্নমেন্ট এখন যেটা আছে। তো ইমরান খান ইজ এক্সট্রিমলি পপুলার। এখন যদি ইমরান খানকে বার করে রাস্তায় স্পিচ দেওয়া হয়, হয়তো লক্ষ লক্ষ লোক চলে আসবে। তো দ্যাট ইজ ইমরান খান দ্য ফেনোমেনন, দ্যাট ইজ ওয়ান থিং। ইমরান আর খান যদি আসিম, ইমরান খান যদি মাসনদে আসে, এটা কি ইন্ডিয়ার জন্য ব্লেসিং হবে নাকি কার্স হবে? মানে প্রেজেন্ট গভর্নমেন্টের যে অবস্থা, পাকিস্তানের প্রেজেন্ট গভর্নমেন্ট, সেটাকে মাথায় রেখে কি বলো? ওয়েল, ইফ পাকিস্তান যদি একটা নর্মাল স্টেটের মতো রেশনালি বিহেভ করে, তাহলে আর ইমরান খান ইন পাওয়ার ইজ গুড ফর আস। দ্য রিজন ইজ, যখন ইমরান খানকে অ্যারেস্ট করা হয়, তখন মনে আছে হয়তো তোমার, বেশি দিনের কথা না, কি অবস্থা হয়েছিল পাকিস্তানি মিলিটারি ক্যান্টনমেন্টে। তারপর মেজরসদের ওয়াইফরা রিভল্ট করে, মানে ওপেনলি বলা শুরু করে যে উই সাপোর্ট ইমরান খান। তারপর লোকজন ওদের ক্যান্টনমেন্টে ঢুকে যায়, ওখান থেকে খাবার বার করে চুরি করে নিয়ে যায়। তুমি কোনদিন ভাবতে পেরেছিলে পাকিস্তানে একটা এমন সিভিলিয়ান লিডার হবে যে পাকিস্তানি একদম। আওয়ামকে এতটাই উত্তপ্ত করে দেবে যে ওরা নিজেদের মিলিটারিতে অ্যাটাক করে দেবে আর গালিগালাজ দেওয়া শুরু করে দেবে? তো এটা বিশেষ তো দ্যাট পাকিস্তান, ইজ ওয়াই ইমরান যেখানে খান ইজ গুড মিলিটারি ফর হচ্ছে আস। ভগবান। মিলিটারি হচ্ছে আল্লাহর সমান, ইয়েস, মিলিটারি। ইয়া, হুম। ইয়েস। ওই তো, ওই তো 3 A's, পাকিস্তান ইজ রান বাই 3 A's, আল্লাহ, আর্মি অ্যান্ড আমেরিকা। তো হুম। বেসিক্যালি যেটা বলতে চাইছিলাম যে এইরকম একটা লিডার যে আওয়ামকে তোমার মিলিটারির আগেনস্টে দাঁড় করিয়ে দিতে পারে, আর কোনো কিছু নিজের প্রাণের কথা না ভেবে মিলিটারিদের ক্যান্টনমেন্টে চলে যাচ্ছে, তাহলে তুমি ভাবতে পারছো যে এরকম একজন লিডার যে মিলিটারিকে চাপে রাখতে পারে, হি ইজ আ গুড ওয়ান ফর আস। দিস ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ, যখন ইমরান খানের সময় বালাকোট হয়েছিল আর জেনারেল বাজওয়া পাওয়ারে ছিলেন, তখন তখন দে হ্যাভ হ্যান্ডেলড ইট মাচ বেটার দ্যান হোয়াট দিস গাই হ্যাজ ডান, আসিম মুনির। জেনারেল বাজওয়া হচ্ছে মোর প্র্যাগম্যাটিক ছিল। অ্যান্ড জেনারেল বাজওয়ার একটা সময় ডক্ট্রিনও বেরোয় যেখানে বলেছিল 100 years অফ পিস উইথ ইন্ডিয়া। তো জেনারেল বাজওয়া ওয়াজ মোর অফ লাইক দি পিস সাইড। আসিম মুনির ইজ টোটাল মোল্লা, ইজ আ মোল্লা। উই কল হিম, মানে আমরা মজাক মজাকে ওকে মোল্লা মুনির বলে রাখি। অ্যান্ড ওই কুয়ের কথা বলছিলেন, দ্যাট আই ডোন্ট থিঙ্ক সো ইজ ট্রু, বিকজ মার্কো রুবিওর যে কথাটা হয়েছে, স্টেটমেন্টটা বেরিয়েছে, সেখানে মার্কো রুবিও সেড দ্যাট হি হ্যাজ টকড টু আসিম মুনির one side and Prime Minister Modi other side. So if Marco Rubio is talking to Asim Munir, that means Asim Munir এখনো exercises all the control over the army and his 4 commanders. তো আই থিঙ্ক সো ইট ইজ বাই আমাদের সাইড থেকে একটা হয়তো প্রোপাগান্ডা। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, ওদের প্রেশার ক্রিয়েট করা, ইটস মিসকনসেপ্ট। গুড, হওয়া উচিত। হ্যাঁ, বেশি করে, হুম। আমরা বেশি করে বলবো, যা এরকম খবর আসবে সব বেশি করে বলবো। হুম। আচ্ছা, তো বেসিক্যালি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো আমরা যুদ্ধে বা কনফ্লিক্টে যাব, দ্য টাইম, দ্য মেথড শুড বি আওয়ার চয়েস। যুদ্ধ রিয়াকশনে করা হবে না।
ওটা আমাদের ডিসিশন হবে যে আমরা কখন যাব, কিভাবে যাব, কোন সময় কোন এরিয়াতে ফাইট করব। দ্যাট ইজ আওয়ার ডিসিশন। আমরা এখন যুদ্ধে যাওয়া মানে আমরা একটা রিয়াকশনে, একটা ধরপড়িতে যুদ্ধে চলে গেলাম। অ্যান্ড ইন দ্যাট কেস আমরা গিয়ে ওখানে আটকে যাব। কোনো একটা রিয়েল মানে আমাদের কোনো অবজেক্টিভ বেরোবে না। যেটা পুতিনের ক্ষেত্রে আর রাশিয়ার ক্ষেত্রেও হয়েছে, যে ইউক্রেন বিল্ড আপ করেছিল যে ওরা নেটোর কাছে চলে যাবে, তো ইন রিয়াকশন পুতিন ওয়েন্ট ইন। নাও ইটস বিন অলমোস্ট 3 ইয়ার্স, ওখানেই দে আর স্টাক, নাথিং ইজ হ্যাপেনিং, though they have captured some territory, but what is the use? So that is what I wanted to say, at our time and place of choosing, not yours. অনেক অনেক ধন্যবাদ জানাই অর্ণব দা। তুমি খুব সুন্দরভাবে পুরো বিষয়টাকে বিশ্লেষণ করলে। আম, আশা করা যায়, মানে লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ফিঙ্গার্স ক্রসড, যে ইন্ডিয়ান আর্মি নিশ্চয়ই কিছু তো একটা করবেই, কারণ পাকিস্তান তো চুপ করে থাকার লোক নয়। মানে ইতিহাসের পাতায় চোখ রাখলেই সেটা আমরা বুঝতেই পারবো যে পাকিস্তান মানে এই ক্ষমা চাওয়া, আর কিছু করব না, ক্ষমা করে দাও এবারের মতো, এসব হচ্ছে পাকিস্তানের চিরাচরিত নাটক। এগুলো আগেও হয়ে এসছে, যতদিন পাকিস্তান থাকবে ততদিন চলবে। তো পাকিস্তানের পরের অ্যাটাক একটা এখানে, যেটা অর্ণবদা আমাদের বললেন সবাইকে, এটা একটা সত্যি খুব একটা পজিটিভ অ্যাসপেক্ট, একটা খুব ভীষণভাবে আশার উদ্রেক করে মানুষের মনে, ভারতীয়দের মনে, যে এরপর পাকিস্তান যদি কোনো রকম এরকম মানে টেররিস্ট অ্যাক্টিভিটি করে, সেটাকে কিন্তু যুদ্ধের একটা ইঙ্গিত হিসেবেই ধরে নেবে ভারত, এবং সেই অনুযায়ী তাদের পদক্ষেপ নেবে। তো এই আশা রেখে, ভারতীয় সেনাবাহিনীর ওপর আস্থা রেখে, এবং এ পর্যন্ত তাদের যে পরাক্রম আমরা দেখেছি, সেটাকে সত্যি, সেটাকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করছি। নমস্কার।